কোথাও প্রধানের ঘরে লাখ লাখ টাকার ত্রিফল পাওয়া যাচ্ছে, কোথাও জমি কিনছে, কোথাও গোল্ড, টাকা পয়সা, বন্ধু মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে চারিদিকে। তুমি একবার ভেবে দেখেছো যদি এই তৃণমূল জিতে যেত তাহলে কি এই নেতাদেরকে তুমি দেখতে পেতে যে এত এত টাকা কোথায় লুকিয়ে আছে, এত এত টাকা এরা কারাপশন করেছে? কখনো কি খুঁজে পেতে বন্ধু এদের যে এত এত টাকা আছে? পেতে না, জীবনেও দেখতে পেতে না। শুধু হেরে গেছে বলে বুঝতে পারছে যে কোন নেতা কত টাকা খেয়েছে। আজকে সাধারণ মানুষকে বলছি, আচ্ছা নিজের মেয়েকে বিয়ে দেবেন বলে কি বা অন্য কোনো কিছু কারণের জন্য এলআইসি করে রেখেছেন কি? তাহলে আজকের ভিডিওটা একটুখানি দাঁড়িয়ে, কারণ আপনি জানেনই না যে ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় স্ক্যাম হয়েছে এবার। 15 লক্ষ কোটি টাকার একটা স্ক্যাম হয়ে গেছে। আর এই পুরো স্ক্যামের কিছুটা হলেও এটা এসে পড়বে এলআইসির ওপরে। আসুন একটু জেনে নিই এই বিষয়। দেখুন, ভারতবর্ষের একটি কোম্পানি রাজেশ এক্সপোর্ট, এবং এই কোম্পানিটি শুরু করেছিল রাজেশ মেহতাব ও প্রশান্ত মেহতাব, দুই ভাই। দেখুন, মাত্র 10 জন শ্রমিক নিয়ে তৈরি হওয়া এই কোম্পানিটি দেখতে দেখতে একদিন খুব বড় হলো এবং শেয়ার বাজারের আওতায় চলে আসে। এবং এই কোম্পানির মাত্র 2% শেয়ার ছিল এলআইসির কাছে। দেখো, দেখতে দেখতে কিন্তু শেয়ার মার্কেটে এই কোম্পানির ভ্যালুটা অনেক বেশি বাড়তে লাগলো দিনের পর দিন। তারপরে এসিবিআই তদন্ত করলো এবং তদন্তে জানা গেল যে শেয়ার বাজারে এই কোম্পানির ভ্যালু বাড়ানোর জন্য কিছু ফ্রড ট্রানজাকশন হয়েছে, বেশ অনেকটাই টাকা ট্রানজাকশন করা হয়েছে, যার ফলে এই যেটা তোমার ইনকাম নয়, ধরে নাও কোম্পানির ইনকাম 100 টাকা, কিন্তু দেখানো হচ্ছে সেখানে 1000 টাকা। ঠিক এইভাবেই কোম্পানির শেয়ারটা বেড়েছে এবং এই মার্কেট ভ্যালুটা এই কোম্পানির বেড়েছে। এবং এইভাবেই দেখতে দেখতে কিন্তু এলআইসি 10%-এর উপরই শেয়ার কিন্তু এই কোম্পানির হয়ে গেছিল এলআইসি। তারপরেই এসিবিআই তদন্তের পরে জানা গেছে যে 15 লক্ষ কোটি টাকার কিন্তু এখানে একটা ঘোটালা হয়েছে, স্ক্যাম। বুঝতে পেরেছো? ওরা এখনো কিন্তু মানে এই যে রাজেশ এক্সপোর্ট কোম্পানিটা, এটা এখনো কিন্তু অস্বীকার করছে। তবে আরেকটা জিনিস, এইটা জানার পরে কিন্তু তাদের শেয়ার মার্কেট থেকে একেবারে ব্যান্ড করে দেওয়া হয়েছে বন্ধু। ঠিক আছে, এবার আমি যে তোমাকে বলছি যে এলআইসি তোমরা যারা করে রেখেছো তোমাদের উপরে কিভাবে এটার প্রভাব পড়তে পারে। দেখুন, এখন আমি বলে রাখি যে এলআইসি কিন্তু 2022-এর আগে একেবারেই 100% সরকারি ছিল, কিন্তু এই শেয়ার বাজারে আওতায় আসার পরে সেখান থেকে মাত্র সরকারের কাছে 96% এখনো আছে ভারত সরকারের, আর 4% ওই শেয়ার বাজারে কেউ কেউ কিনে রেখেছে। ঠিক আছে, এবার এখানে যে 10% কিন্তু এলআইসির বিশাল বড় কিছু নয়। ঠিক আছে, যে এই জন্য তোমাদের এই টাকাটা আটকে যাবে, এই টাকাটা তোমাদের সাথে কমতে পারে এমন কোনো ব্যাপার নয়। মাত্র 10% এটা কোনো ব্যাপার নয়। কিন্তু একটা জিনিস কিন্তু ভারতবর্ষের জমিনে বারবারই হচ্ছে, যেটা হচ্ছে ভাই, যারা এই কোটি কোটি টাকা ভাই ফ্রড করছে। তোমরা দেখো একটুখানি, তোমরা যদি ইতিহাস দেখো তাহলে দেখতে পাবে যে কোটি কোটি টাকা ফ্রড হয়েছে। যেমন দেখো, হর্ষদ মেহতা, তারপরে হচ্ছে তোমার নীরব মোদি, তারপর হচ্ছে তোমার হচ্ছে বিজয় মালিয়া, এরপরে আবার হচ্ছে রাজেশ মেহতাব। এদের কাছে ভাই এরা ভারতবর্ষের কোটি কোটি টাকা ভাই স্ক্যাম করছে। বুঝতে পারছো কিভাবে লুটছে এরা শুধু দেশটাকে? আর এরা এইসব গুলো করে কিন্তু চলে যাচ্ছে বাইরের দেশে, বিদেশে চলে যাচ্ছে ভাই। যাই হোক, আজকের এই বিষয়টার থেকেও আরো একটা ইম্পর্টেন্ট বিষয় কিন্তু আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম। দেখুন, আজকে খান স্যারকে বলা হচ্ছে যে সে নাকি পাকিস্তানি, সে নাকি দেশদ্রোহী। কোন খান স্যারকে বলা হচ্ছে? যে খান স্যার সবসময় দেশের ভিতরে বলে এসছে শিক্ষা শিক্ষা শিক্ষা, সে সবসময় মানুষকে শিক্ষার কথা বলে এসছে, সেই খান স্যারকে আজকে বলা হচ্ছে যে দেশদ্রোহী, পাকিস্তানি। আর যারা ধর্ম নিয়ে বলছে, ধর্ম নিয়ে বিবাদ তৈরি করছে, তারা হচ্ছে দেশভক্ত। ঠিক আছে, যারা ধর্ম নিয়ে বিভাজন তৈরি করছে, তারা ধর্ম নিয়ে সবসময় একটার পর একটা মানে নোংরামো করে যাচ্ছে, তারা দেশভক্তি। আর যারা শিক্ষার কথা বলছে, যারা এই ধরনের মানুষের উপরে, যারা এইসব কারাপশনের নেতাদের উপরে কথা তুলছে, তারা নাকি ভাই দেশদ্রোহী, তারা পাকিস্তানি, তারা রোহিঙ্গা। এই নিন, দেখে নিন একটা ভিডিও, তোমাদেরকে একটুখানি দেখে নিচ্ছি যে এই সেলিব্রিটিটা কি বলছে। अहम सवाल, पसंदीदा राजनेता कौन? और बहुत बहुत स्पष्ट रूप से यहाँ पर भी मुझे अभी भी इस देश में रहना है। ये जो आपने बोला है लास्ट में, रहना है मतलब, मुझे इस देश में रहना ये मतलब क्या वृंदावन में रहना है तो राधे राधे कहना है? मैंने आपकी मर्जी आप क्या इंटरप्रेट करें, मुझे इस देश में रहना है। দেখুন, এই একটা কিন্তু সেলিব্রিটি। ঠিক আছে, ইনি অ্যাক্টিং করেন, সিনেমা করেন। ঠিক আছে, এনাকে একটা মিডিয়া শোতে জিজ্ঞেস করা হয়েছে যে এই রাহুল গান্ধী আর নরেন্দ্র মোদীর মধ্যে তুমি কাকে বেশি পছন্দ করো। সে সেখানে ডাইরেক্টলি হাত দিয়ে দেখিয়ে দিয়েছে আমি নরেন্দ্র মোদীকে পছন্দ করি। কেন পছন্দ করি? তার কারণ আমি এই দেশে এখন আমি থাকতে চাই, আমার ভারতবর্ষে আমি এখনো থাকতে চাই। তখন মানে কারণটা কি বোঝা যাচ্ছে একটুখানি বুঝুন। তুমি যদি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে যাও, তোমাকে কোনো রকম ভাবে কি, তুমি যদি এই যে সোশ্যাল মিডিয়ার সামনে যে দেখাচ্ছে তোমাকে দুটো ফটো, তুমি যদি এখানে নরেন্দ্র মোদীকে চুজ না করো, তুমি যদি অন্য কে চুজ করো, এই রকম বোঝাচ্ছে যে তাহলে তোমাকে অন্য দেশ ঘোষণা করে দেবে, যে তুমি পাকিস্তানি, তুমি অন্য কিছু। ঠিক একই জিনিস চলছে আজকে। সে এই কারাপশন নেতাদের উপরে কথা তুলছে খান স্যার। ঠিক আছে, তাকে বলে দিচ্ছে ভাই দেশদ্রোহী, তাকে বলে দিচ্ছে পাকিস্তানি, সে অমুক করে তমুক করে, সবকিছু প্রমাণ করে দিচ্ছে তোমাদের সামনে।
আর এই মিডিয়া সেইগুলোকেই বেশি বেশি করে দেখাবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, যে খান স্যারকে অ্যারেস্ট করেছে সেই খান স্যার অল্প টাকায় মানুষকে চিকিৎসা করার জন্য হসপিটাল তৈরি করেছে, সেই খান স্যারকে আজকে অ্যারেস্ট করে দিয়েছে। হ্যাঁ, আর ভারত সরকার কি করেছে জানেন তো? IMPCL আবার একটা মেডিসিন কোম্পানি যেটা বিক্রি করে দিয়েছে, যেটা গভর্নমেন্টের কোম্পানি, যেটা বিক্রি করে দিয়েছে। আসুন একটুখানি দেখে নিই এই কোম্পানিটা যে কি করতো আর কি লস হতো, কি লাভ হতো, একটুখানি বলছি আপনাদেরকে, শুনুন। 121 কোটি টাকায় স্কাই মাপ এক কোম্পানির কাছে বিক্রি করে দিয়েছে ভারত সরকার, বুঝতে পেরেছো? দেখুন, এই যে কোম্পানিটিকে সরকার বিক্রি করে দিয়েছে, এখন এই কোম্পানি থেকে ওষুধ কিন্তু সরকারি হসপিটাল হাসপাতালে যেত, ঠিক আছে? এখন সেখান থেকে মানুষ খুব অল্প দামে মেডিসিন গুলো পেত। এখন ভাবো যে এই যে কোম্পানিটা বিক্রি করে দিয়েছে, এবার এই যে ওষুধগুলো আবার এই সরকারি হাসপাতালে যাবে, হসপিটালে, সেখানেই সব কিছু যাবে। এখন বলুন তো, সেই ওষুধগুলো কি সেখান থেকে মানুষ আর কি কম দামে পাবে? হ্যাঁ কি না বলো একটু। আজকে খান স্যারকে অ্যারেস্ট করতে হলো, কিন্তু কেন? খান স্যার তো খুব অল্প টাকাতে চিকিৎসা করছিল, আর মানুষকে এই অল্প টাকাতে চিকিৎসা করার জন্য একটা হসপিটাল তৈরি করেছিল, ঠিক আছে? কিন্তু খান স্যারকেই অ্যারেস্ট হতে হলো, কারণ অল্প টাকা নিলে হবে না, মাথায় বুঝতে হবে আপনাকে। সরকারের সাথে কোলাপস করতে হবে, সেখানে ভালো টাকা কামাতে হবে জনগণের থেকে, বুঝতে পেরেছো? যেমন আম্বানি আডানি কামাই, কি বুঝলে? এদিকে শুনতে পাচ্ছি ভারত সরকার নাকি RBI ডিসিশন নিয়েছে, হ্যাঁ, এই কাগজের নোট বাদ দিয়ে প্লাস্টিক নোট আসবে। আবার ওদিকে শুনতে পাচ্ছি প্লাস্টিকের নাকি একটা বড় কোম্পানি খুলে ফেলেছে আডানি, কি বুঝলে বন্ধু? অর্ডারটা তো ওখানেই যাবে, অর্ডারটা ওখানে যাবে তো, টাকা বানানো অর্ডারটা। তাহলে লাভবান কে হচ্ছে বলো তো? আডানি। মানে কে? বন্ধু। এই যে বন্ধু বন্ধু করে না, মানে ভাইচারা বজায় রাখতে গিয়ে দেশটার ওদিকেই চলে যাচ্ছে, মানে ধনী ধনী। এদিকে খান স্যার যখন একটা হসপিটাল করলো, সেখানে অল্প টাকায় চিকিৎসা করলে হবে না, এটা যদি আবার সরকারের সাথে ক্লবস করতো, ভালো টাকা ইনকাম হলে সরকার কিছু পেতো, ওটা আবার একটা ভালো কিছু হতো। আর এখানে দেখছো তো, এই যে সরকারি কোম্পানিটা, মেডিসিন কোম্পানিটা বিক্রি হয়েছে, তুমি জানো না সারা বছর, প্রত্যেক বছরে কিন্তু ভালো টাকা লাভ হতো এই কোম্পানি, কিন্তু তাও বিক্রি করেছে, কারণ আরো লাভ চাই বন্ধু, আরো লাভ চাই। কারণ এই সরকারি এখান থেকে যখন এই কোম্পানি আবার হসপিটালে ওষুধগুলো যাবে, ভালো টাকা কামাবে ওখান থেকে, কি বুঝলে বন্ধু? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, খান স্যারকে অ্যারেস্ট করা হয়েছে। এখনো অন্য অন্য অনেক রকম তথ্য আছে, গুলি চালানো নিয়ে অনেক রকম অনেক কথা উঠে আসছে, ঠিক আছে? দেখুন, দিনের পর দিন কিন্তু ভারতবর্ষে একটা না একটা স্ক্যাম হতেই চলেছে, কোটি কোটি টাকার স্ক্যাম। যেমন আজকে আমাদের রাজ্যে তুমি তো দেখো, বাংলায় যখন এই তৃণমূল সরকার হেরে গেছে, তখন যখন বিজেপি সরকার একের পর এক নেতাদের ঘরে NIA CBI যখন তদন্ত চলছে, ইডি ফিডি পাঠাচ্ছে, তখন সেখান থেকে শুধু তদন্ত করে কত কোটি কোটি টাকা বেরিয়ে আসছে, বুঝতে পেরেছো? ধন্যবাদ তোমাদের সবাইকে, কাল আবার কথা হচ্ছে।